নমস্কার। বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। গজেন্দ্র কুমার মিত্রের লেখা গোপনীয়। বিয়েটা চেনাশোনার ভেতরেই বটে, তবে জানাশোনার নয়। অর্থাৎ লাভ বা রোম্যান্স কিছুই ছিল না এর ভেতর। নিতান্তই বন্দোবস্তর বিয়ে। পাত্র হিসাবে অসীম মোটেই খারাপ নয়, এমনকি শুনতে তো বেশ লোভনীয়ই। বিকম পাস, সরকারি চাকরি করছে, স্বভাব চরিত্র খুবই ভালো, স্বাস্থ্যও মন্দ নয়। উজ্জ্বল শ্যামবর্ণ, দোহারা মাঝারি ধরনের চেহারা। শত্রুতা না থাকলে এরকম চেহারাকে আমরা সুশ্রী বলি। বাড়ি নেই, তা কটা লোকেরই বা শহরে বাড়ি থাকে? দেশে ভাঙাচোরা একটা নিশ্চয়ই পাওয়া যাবে তেমন খোঁজ করলে। তবু অসীমের এখন বিয়ে করা উচিত ছিল না। বিয়ে করার অবস্থা ওর নয়। বিকম পড়তে পড়তে চাকরির পরীক্ষা দিয়েছিল, কাজেই আপার ডিভিশন চাকরি নয় ওর। পরে আরও নানা ঝঞ্ঝাটে আপার ডিভিশন চাকরির পরীক্ষাটাও দেওয়া হয়নি। সব রকম ভাতা নিয়েও সে 150-র কিছু কম মাইনে পায় এখন পর্যন্ত। তাতে সংসার চলার কথা নয়, আর চলেও না। দুটো টিউশনই করতে হয়। তার ফলে এ অফিসে একমাত্র যে উন্নতির পথটা খোলা আছে, সেই SAS পরীক্ষাটা, সেটাও দেওয়ার সম্ভাবনা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। পরীক্ষা দিতে গেলে পড়াশোনা করতে হবে, সে সময় কই? সকালে বাজার আছে, একটা টিউশনই আছে। অফিসের ফেরত বাড়ি এসে মুখ হাত ধুয়ে চা খেতে খেতেই আর একটা টিউশনের সময় হয়ে যায়। তারপর রাত 9টার পর বাড়ি এসে আর উদ্যম থাকে না। অতএব সুন্দর ভবিষ্যতের যত দূর দৃষ্টি যায়, স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছন্দতার কোনো চিহ্ন কোথাও নেই। তবু বিয়ে করতেই হলো, কারণ তা নইলে বোন বকুলের বিয়ে হয় না। 21 বছরের বোন বকুল। পড়াশুনো হয়নি, সঙ্গতিও ছিল না, তাছাড়া লেখাপড়া বোধহয় হতোও না। মেয়েটা একটু বোকা বোকা ধরনের ছিল বরাবরই। দেখতে সুশ্রী নয়, রংটা ফর্সা হলে চলনসই বলা চলতো, কিন্তু বিধাতা সেটুকু থেকেও ওকে বঞ্চিত করেছেন। যতই উজ্জ্বল শ্যামবর্ণ বলে চালাবার চেষ্টা করা হোক, বকুলের রং যে রীতিমতো ময়লায়, সেটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এই অবস্থায় আর যে পথ খোলা আছে বিবাহের, মানে টাকা দেওয়া, সেটাও ওর আয়ত্তের বাইরে। বাবা মারা গেছেন অনেক দিন, তখন অসীম আয় কম পড়ছে। 1000 টাকার পলিসি বাকি আছে তখনও। সেই কটা টাকা আর মায়ের কখানা অলংকার, এই সম্বল করেই চাকরি না পাওয়া পর্যন্ত কটা বছর চালাতে হয়েছে। তার ভেতর আবার কিছু গেছে বাবার অফিসের কোঅপারেটিভে দেনা শোধ করতে। তখনকার দিনে সরকারি অফিসে পেনশন ছাড়া কিছু আর ছিল না। কাজেই চাকরি করতে করতে মারা গেলে পাওনা হতো না কিছুই। তাছাড়া শুধু বোন বকুলই তো আর একমাত্র নয়। মা আছেন, ছোট ভাই মিন্টু আছে, তার লেখাপড়া আছে। তবু তো সমীরটা মারা গেল বাবা মরবার পরে। নইলে যে কি হতো ভাবাই যায় না। সুতরাং বকুলের বিয়ে হবার কোনো আশাই ছিল না কোথাও। এমন সময় এই যোগাযোগ হলো। সন্তোষবাবু ওদের অফিসেই কাজ করেন। অবস্থা দুজনেরই প্রায় এক। তিনি একদিন প্রস্তাব করলেন তার বোন বিদ্যুতের সঙ্গে অসীমের বিবাহের। অসীম সেদিন একচোট খুব হেসেছিল। এত হেসেছিল যে সন্তোষবাবু একটু অপ্রতিভই হয়ে পড়েছিলেন। বাড়ি এসেও বেশ কৌতুকের সঙ্গেই খবরটা দিয়েছিল অসীম মার কাছে, কিন্তু তিনি হাসেননি। তিনি এই প্রস্তাবটা করেন, বেশ তো, তা তোর বন্ধু যদি তোর বোনকে বিয়ে করে, তো তুই কর না তার বোনকে। আমি এখন বিয়ে করব না মা, তুমি কি বলো? দেখ, বিয়ে তো তোকে করতেই হবে, আজ হোক আর কাল হোক। বোনটা যদি সেই ফাঁকে পার হয়ে যায়, দেখ না, জিতবি তো তুই। সেবার পুজোর পর ওরা সবাই এসেছিল, বিদ্যুৎকে আমি দেখেছি।
বকুলের চেয়ে ঢের ফর্সা। তা হোক মা, এই আয় এখন আমার, জড়িয়ে পড়বো আবার। মা কিন্তু সেসব কথা কানে তোলেননি। বলেছিলেন, এখন যদি ধার করে বোনের বিয়ে দিতে হয় তো জড়িয়ে পড়বি না। কতদিন লাগবে সে দেনা শোধ করতে? না না, তুই উড়িয়ে দিস না কথাটা। আচ্ছা, আমি দেখছি। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল ভালো করে মনেও পড়ে না অসীমের। একদিন একই লগ্নে সন্তোষের সঙ্গে বকুলের এবং বিদ্যুতের সঙ্গে তার নিজের বিয়ে হয়ে গেল। কোনো পক্ষ, কোনো তত্ত্ব, তাবাস কেউ করেননি। মেয়েকে দিয়েছেন হার আর চুড়ি, জামাইকে আংটি আর জোর, এই মোট খরচ। খাওয়া দাওয়ার আয়োজনও ছিল সামান্য। খুব মোটা দেনা করতে হয়নি কোনো পক্ষকে, এই একমাত্র সান্ত্বনা ছিল সেদিন। অবশ্য অসীমের আরও একটা সান্ত্বনা ছিল, সেটা সন্তোষের ছিল কিনা সে জানে না। বিদ্যুৎকে পেয়ে সে খুশিই হয়েছিল। শুধু যে দেখতে সুশ্রী তাই নয়, স্বভাবটাও ভারী মিষ্টি ওর। সংসারে অশান্তি ছিল না, শাশুড়ি দেওরকে মানিয়েই নিয়েছিল। ওর মা খারাপ লোক নন, কিন্তু শাশুড়ি মাত্রেই বধূদের সম্বন্ধে তো একটু বিদিষ্ট হন। সেটুকু অসীমের মারও ছিল। বিদ্যুৎ সেটা গায়ে মাখত না, অথবা তা নিয়ে অসীমের জীবন দুর্বহ করে তুলত না। তার ফলে মোটের ওপর ওর সংসার একটা শান্ত পরিবেশ রচনা করে রাখত ওর কর্মব্যস্ত জীবনের চারপাশে। এরপর 2-3 বছর কেটে গেছে। আয় বাড়েনি, ব্যয় বেড়েছে। মিন্টুর এবার ক্লাস 10 হলো। তার রকমারি খরচ, 2 দিন পরে পরীক্ষা। তবু ভালো যে ওদের ছেলেপুলে হয়নি এর ভেতর। একটা ছেলে হয়েছিল, কিন্তু বাঁচেনি। বাঁচলে আরও বহু খরচের প্যাঁচে পড়তে হতো। ওই সময়টা বিদ্যুতের শরীরটা একটু বিগড়েছিল বটে, তবে সেটা ভয়াবহ রকমের কিছু হয়নি, অল্পেই সামলে নিয়েছিল। দিন চলে যায় ওদের ঠিকই, কিন্তু কোনো মতে শুধু দিনই চলে, আর সেটুকু চালাতেই ত্রাণান্তর। দিন রাত্রি অসংখ্য সমস্যা, সমস্যার শেষ নেই। দিনরাতের প্রতিটি মুহূর্তেই চলেছে যেন অবিরাম সংগ্রাম। জীবনের চারিদিক ঘিরে শুধু প্রয়োজনের বেড়া, সে বেড়া ডিঙিয়ে কোনো শখ শৌখিনতায় পৌঁছানো আর সম্ভব নয়। শখ শৌখিনতা যেন ওদের জন্য নয়। তার ভাগ্য নিয়ে জন্মেছে অপর লোক, তারা সে আশাও রাখে না। তবু এক একদিন এইটাই পীড়া দেয় ওদের দুজনকেই। অসীম ভাবে তার এমন স্ত্রী গর্ব করার মতো স্ত্রী, সেবারতা, শান্ত, মধুর, প্রেমময়ী তার স্ত্রী, সুশ্রী ও অনুরাগীও। এর চেয়ে অনেকে নিরেশ ও নিকৃষ্ট স্ত্রী নিয়ে বন্ধুবান্ধবরা কত আদিক্ষেতাই না করে, তা সে প্রতিদিনই নিজের চোখে দেখেছে। অথচ সে পারে না বিদ্যুতের কোনো স্বাদ আহ্লাদ মেটাতে। গয়না বা দামের শাড়ি তো তাদের কাছে সূর্যের মতোই সুদূর। সামান্য একদিন সিনেমায় নিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হয় না। বিয়ের ঠিক পরের দিনে সন্তোষ ওদের 4 জনকে নিয়ে কি একটা বাংলা ছবি দেখাতে নিয়ে গিয়েছিল, আর সেই শেষ। এই গত বছরে আর একদিনও আর হয়ে ওঠেনি। সামান্য খরচা তা ঠিক, তবু ওই 2 টাকাও খরচ করা যেন সম্ভব নয়। তাছাড়া মা আছেন, ভাই আছে, যেতে গেলে তাদেরও একদিন নিয়ে যেতে হয় অথবা পাঠাতে হয়। সে ক্ষমতা ওর নেই। কোনো মাসেই শেষের দিকে ওদের হাতে 2 টাকা বাড়তি থাকে না। শেষ কটা দিন কাটে অবিরত দেনা করে। এমনকি 1 তারিখে ট্রাম ভাড়ার 3 পয়সা আর রেভিনিউয়ের 1 আনা এ জোগাড়ও হয় না কিছুতেই। হেঁটে অফিসে যেতে হয়, অথবা যেদিন দেরি হয়ে যায় সেদিন ট্রামে গিয়ে রেভিনিউ টিকিটের পয়সাটা অপর কোনো সহকর্মীর কাছ থেকে ধার করতে হয়। তবু এর ভেতরও কিছু বাড়তি দেনা স্থায়ীভাবে থেকে যায়। সংসার খরচের মাপা টাকা একটু এদিক ওদিক হলেই দেনা করতে হয়, এবং সে দেনা ওই মাপা টাকা থেকে শোধ করা যায় না। বিদ্যুতের ছেলে হওয়ার সময় যে দেনা হয়েছিল
সেটা আর 5টা খুচরো দেনার সঙ্গে বেশ একটা চিন্তা করবার মতো অঙ্কে দাঁড়িয়েছে। কি করে যে শোধ হবে অসীম তা কল্পনাও করতে পারে না। হয়তো সুদূর ভবিষ্যতে কোনোদিন দৈবাৎ কোনো মোটা মাইনের টিউশনি না পাওয়া গেলে বিদ্যুতেরই ওই সামান্য কটি অলংকার থেকে হয়তো একটা কিছু বিক্রি করতে হবে। বিদ্যুৎ কিছুই বলে না। তা দাদা সন্তোষের সংসারে ঠিক এত অভাব নেই, তবুও এখানকার অবস্থাটা সহজেই বুঝতে পেরেছে সে। বুঝেছে বলেই কোনোদিন সামান্য আকারে ইঙ্গিতেও নিজের কোনো বিলাস বাসনা জানায় না। বাহুল্যের মধ্যে একটা করে সস্তা স্নো আর একটিন পাউডার মধ্যে মধ্যে নিজেই এনে দেয় অসীম। সেটাকে যতটা সম্ভব দীর্ঘস্থায়ী করে বিদ্যুৎ। তারপরও অক্ষয় তো আর নয়, ফুরিয়ে যায় যখন চুপ করেই থাকে। অসীমের মনে না পড়লে মনে করিয়ে দেয় না। কিন্তু অসীম নির্বোধ নয়, মেয়েদের মনের মোটামুটি খবর রাখে সে। সে বোঝে যে ওপরতলার ফ্ল্যাটের গীতা যখন এসে সবিস্তারে পূর্ব সন্ধ্যায় দেখা চলচ্চিত্রের কাহিনী শোনাতে বসে, তখন মধ্যে মধ্যে বিদ্যুতের মুখটা কেমন একরকম যেন হয়ে যায়, আর সে ছোট্ট একটি নিঃশ্বাস দমন করে। গীতার স্বামী কি একটা কারখানায় কাজ করে, আয় বেশি, তার উপর সংসার খুবই ছোট, স্বামী আর স্ত্রী। সুতরাং গীতাদের অবস্থা ওদের চেয়ে অনেক বেশি সচ্ছল। বায়োস্কোপ দেখা গীতার জীবনের সবচেয়ে বড় নেশা। সপ্তাহে অন্তত 4 দিন তার যাওয়া চাই। 7 দিন দেখলেও তার আপত্তি নেই। ফিল্ম দেখা আর তার পরের দিন দুপুরে অপর ভাড়াটের কাছে ভালো করে সেই ফিল্মের গল্প করা ওর কাছে সবচেয়ে প্রীতিপ্রদ কাজ। বিশেষ করে বিদ্যুৎ দেখতে যেতে পারে না, সেই জন্যেই বোধহয় বিদ্যুৎ ছিল সবচেয়ে বড় শিকার। অসীম সবই লক্ষ্য করে এবং দুঃখিত হয়। বিদ্যুৎকে একটু কোথাও নিয়ে যাওয়া, সিনেমা কি থিয়েটার কিংবা নৌকা কি স্টিমারে করে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, এ ওর শুধু খুশি হবার কথা নয়, এ ওর কর্তব্য। এই অন্ধকূপ গলির ভেতর, এই বহু পুরাতন বাড়ির কটি দেওয়ালের ভেতর দিন এবং রাত আবর্তিত হচ্ছে বেচারির। সেই একঘেয়ে কুটনো কাটা, বাটনা বাটা, বিছানা করা, সাবন কাচার ভেতর দিয়ে। এ ভাবতেই যেন মনের ভেতরটা বেদনায় টনটন করে ওঠে অসীমের। অথচ কি বা সে করতে পারে দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া? কখনো কোনো মাসেই যতটা চেষ্টা করুক না কেন, কিছুমাত্র উদ্বৃত্ত থাকে না। প্রাণপণে অপর কোনো ব্যয় সংকোচ করলে দেখে অভাবনীয় অন্য কোনো খরচ হঠাৎ দেখা দিয়ে সেটা ঠিক সমান করে দিয়েছে। বিদ্যুতের তার চেয়ে ভালো স্বামী পাওয়া উচিত ছিল আরো ভালো অবস্থার ঘরে পড়া। আশ্চর্য, বিদ্যুৎও ঠিক এই ধরনের কথাই ভাবে। অসীম বেচারার জন্য তার মমতার আর অন্ত নেই। সে তো চোখেই দেখেছে কি অমানসিক পরিশ্রম করছে অসীম। ভোরবেলা উঠেই বাজার সেরে ছোটে টিউশনি করতে। বাজার তো যেতেই হয়, নইলে আর কি যাবে? মিন্টুর তো পড়া আছে, তার উপর ও তো মাছের বাজার চেনে না। আচ্ছা, সেখান থেকে ফিরে নাইবার খাবার জন্য 15টা মিনিটও সময় থাকে না বেচারির। আবার অফিস থেকে ফিরে একটু আধ ঘন্টা বিশ্রাম করতে না করতে ছুটতে হয় দ্বিতীয় টিউশনিতে। সাধারণ বিকম পাস, কলেজের ছেলে ছাত্র পাওয়ার কোনো সম্ভাবনা নেই, জোটে যত স্কুলের ছেলে। খাটুনি তো বেশি হবেই, আর মাইনে কম। রাত্রে ফেরে একেবারে মরার মতো। ছুটির দিনগুলোতে অবসরও মেলে না, কারণ যা কিছু বাড়তি কাজ সব তোলা থাকে ওই দিনগুলোর জন্যে। বাস্তবিক ওর দিকে চাইলেও তো কষ্ট হয় বিদ্যুতের। আনন্দ নেই, বৈচিত্র্য নেই, কোনো শখ বা নেশা পর্যন্ত নেই। নিরন্তর কাজের পাঁচিল তোলা কয়েদির জীবন। থিয়েটার বায়োস্কোপের কথা তো ওঠেই না। বেচারের খেলার দিকে ঝুঁকছিল একটু, তাও কোনোদিন দেখতে যেতে পারে না। ফুটবল, ক্রিকেট এসব সিজন এলে ওপরতলার জীবনবাবুর কাছ থেকে খবরের কাগজটা চেয়ে এনে কোনো মতে চোখ বুলিয়ে তৃষ্ণা মেটায়। তবু
বিদ্যুৎ এক একদিন বলে, যাও না তুমি একদিন, একটা খেলা দেখে এসো না। মনে করো আমার অসুখ করেছে, ওষুধ লেগেছে 1 টাকার, তাহলেই তো হলো। আরে তুমিও যেমন, তোমাকে একদিন কোথাও নিয়ে যেতে পারি না, আর আমি যাব খেলা দেখতে? উড়িয়ে দেয় কথাটা অসীম। বিদ্যুৎ ম্লান মুখে চুপ করে থাকে। স্বামী যে তার কথায় চিন্তা করে, নিজে অন্য কোনো স্বাদ আহ্লাদ মেটায় না, এ কথা যত ভাবে সে, ততই তার আরও বেশি মন খারাপ হয়ে যায় তার স্বামীর জন্যে। যে অদৃশ্য শক্তির আমরা নাম দিয়েছি বিধাতা, তার যেন নিরীহ ভালো মানুষদের জীবন নিয়ে খেলা করার একটা বড় আনন্দ আছে। অসীম আর বিদ্যুতের জীবন নিয়েও এমনই এক বিচিত্র খেলা তিনি খেললেন। বকুলের অসুখ খবর পেয়ে অসীমের মা মিন্টুকে নিয়ে চলে গেছেন। এখানে আছে বিদ্যুৎ একা। সেদিন দুপুরবেলা হঠাৎ গীতা ছুটে এলো। ও ভাই বিদ্যুৎ, একটা কাজ করবি? এ পাশেই ভৈরবীতে একটা ভালো ছবি এসেছে, আজ আর কাল 2 দিন মোটে থাকবে, চুপি চুপি দেখে আসি, চল। সিনেমা যাওয়া একা? বিদ্যুতের চোখের সামনে বিদ্যুৎ গতিতে ভেসে উঠল অসীমের ক্লান্ত অবসন্ন মুখখানা। না ভাই গীতাদি, মাপ করো। কেন হলো? তোর আবার কি হলো? খুব ভালো ছবি, পুরনো ছবি, বড় একটা দেয় না, 2 দিনের জন্য দিয়েছে। আমার তখন দেখা হয়নি। চ চ, আজ তো তোর মজা, বাড়িতে কেউ নেই, শাশুড়ি থাকলে তো যাওয়াই হতো না। চ, চাবি দিয়ে চুপি চুপি দেখে আসি। কর্তারা তো 6টার আগে কেউ ফিরবে না, তার অনেক আগে আমরা পৌঁছে যাবক্ষণ। 2:30টায় শুরু, বড় জোর 5টা হবে ভাঙতে। চল না লক্ষ্মীটি। না ভাই গীতাদি, ও লুকিয়ে টুকিয়ে যাওয়া আমার ভালো লাগে না। আর তোমার দরকার কি? জামাইবাবুর সঙ্গে রাত্রের শোতেও তো তুমি যেতে পারো নাকি? না রে ভাই, সে হবে না। এই 2 দিনই ওকে রাত্রে বেরোতে হবে। আবার কি একটা নতুন মেশিন বসেছে, রাত্রে কাজ হবে, সেটা ওকেই বুঝে নিতে হবে কি না। 7টায় যাবে, ফিরবে সেই রাত 10টা 11টা। তুই চ না ভাই। যতটা সাধ্য বিদ্যুৎ যুদ্ধ করলে বিবেকের সঙ্গে আর গীতার সঙ্গে। লোভ বলবান, এমন সুযোগ সত্যি আর কখনো হবে কিনা সন্দেহ। নিজের 1 পয়সা খরচ নেই, শাশুড়ি দেওর থাকলেও যাওয়া হবে কিনা কোনোদিন তা জানে না, অন্তত এইভাবে। অবশেষে লোভেরই জয়। কোনো মতে শাড়িটা পাল্টে মুখে লঘু হস্তে একটু পাউডার বুলিয়ে নিয়ে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে পড়ল গীতার সঙ্গে। গীতা খুব পোক্ত এসব ব্যাপারে। পাড়া সিনেমা, মিনিট 2-এর পথ, হেঁটে পেরিয়ে এলো ওরা। গীতা সাধারণত যে টিকিটে দেখে তার চেয়ে আজ একটু বেশি দামের টিকিটই কাটলে। প্রথম তো বিদ্যুৎকে নিজের ঐশ্বর্য দেখাবার লোভ, আর দ্বিতীয়ত ভিড়ও আজ বেশি, কম দামের ভালো সিট আর ছিল না। হলের ভিতর গিয়ে বসেও বিদ্যুতের মনটা অনেকক্ষণ ধরে খচখচ করছিল। কিন্তু ছবি আরম্ভ হবার পরেই নাটকীয় ঘটনায়, ঘাত প্রতিঘাতে, আনন্দে, উত্তেজনায়, বহুদিনের প্রায় ভুলে যাওয়া অনুভূতিতে বেচারি অসীমের মুখের ছাপটা স্মৃতিপট থেকে অন্তত কিছুক্ষণের জন্য মিলিয়ে বিলুপ্ত হয়ে গেল। অসীমের অফিসও সেদিনও একটা উপলক্ষে সকাল করে ছুটি হয়ে গেল। নতুন বড় সাহেব এখন এসে কর্মভার বুঝে নিয়েছেন। এই উপলক্ষে 2 ঘন্টা আগেই অফিস বন্ধ হয়ে গেল। খুশি হলো সবাই। যদিও সরকারি অফিসে ছুটির অভাব নেই, স্বাধীনতা পাবার পর থেকে আসা যাওয়ায় কোনো কড়াকড়ি নেই, তবু হঠাৎ একটা ছুটি কুড়িয়ে পেলে কে না খুশি হয়। মন্থর গতিতে কাগজপত্র গুছিয়ে রাখতে রাখতে সুকুমার প্রস্তাব করে বলল, চল অসীম, আজ একটু খেলা দেখি গে, ভালো খেলা আছে, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। ভুল শুনছে নাকি? অসীমের বুকটা ধরাস ধরাস করছে। সে বোকার মতো তাকিয়ে থাকে। কি হলো রে, অমন হা করে চেয়ে আছিস কেন? কি বললি? তোর কথাটা ভালো করে বল। আনন্দে কালা হয়ে গেলি নাকি? খেলার কথা বলছি, খেলা দেখে আসি গে, চল।
চকিতে মলিনা বাসনা, নিয়ত কর্মারতা স্ত্রীর ছবিটা মনের পর্দায় ভেসে আবার মিলিয়ে যায়। বেচারি বিদ্যুৎ। জীবনে এতটুকু বৈচিত্র্য নেই, অহংকার নেই। সে তেমনই সেই চারখানা দেওয়ালের ভেতরে আটকে থাকবে আর অসীম যাবে ফুর্তি করতে? না, সেটা উচিত হবে না। না ভাই, তোরা যা, আমি যাব না। শরীরটা ভালো নেই। ন্যাকামি করিস না অসীম, শরীর তোমার কিছুই হয়নি, চলো। না ভাই, মানে তাছাড়া পয়সা কড়িরও বড় টানাটানি। আচ্ছা, আমি তোর টিকিট কেটে দেব, তাহলে হবে? সুকুমার এখনো বিয়ে করেনি। তার দিলটা ও হাতটা দুই এখনো দড়া যাচ্ছে। না না, থাকে, কি বা হবে। অন্যান্য বন্ধু বান্ধবরাও চেপে ধরে। এক সেকশনে পাশাপাশি বসে কাজ করে সবাই। সবাই যাবে আর অসীম যাবে না, এটা কারোরই ভালো লাগে না। একত্রে হই হই করতে হবে, বাহবা ও গাল দিতে হবে চেঁচিয়ে। দলে ভারী থাকা চাই বই কি। কে আছে অসীম, চ না। আমরা এত করে বলছি, তোর একটু লজ্জা হচ্ছে না না বলতে? চ চ। তারা একরকম টেনে নিয়েই চলল ওকে। কতকটা ইচ্ছায় এবং কতকটা ইচ্ছার বিরুদ্ধে চলল অসীম। অভিভূতের মতো এগিয়ে চলল ওদের সঙ্গে সঙ্গে। আহ, কতকাল পরে খেলার মাঠে এসেছে সে। মাঠের গন্ধ, এই গ্যালারি, চারিদিকের এই জনতা, অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, সবই যেন ওর প্রিয়, অত্যন্ত পরিচিত। বহুদিন অদর্শনের পর প্রিয়জনের গায়ের গন্ধে যেমন শরীরে রোমাঞ্চ হয়, খেলার মাঠের অতি পরিচিত পরিবেশ ও গন্ধে অসীমের শরীরে তেমনই রোমাঞ্চ হলো। তারপরের একটা ঘন্টা কেটে গেলে যেন একটা আনন্দ স্বপ্নের মধ্যে দিয়ে, কেমন যেন নেশার ঘোরে বসে রইল সে। চারিদিকের এই উত্তেজনা, হাততালি, গালাগালি, খেলার সঙ্গে সঙ্গে সমস্ত সত্তা দিয়ে যেন সে এগুলোকে উপভোগ করছে। সবটা জড়িয়ে এই পরিবেশটায় যেন নেশার মতো পেয়ে বসেছে অসীমকে। এত আনন্দ যেন ইদানিং ওর কল্পনারও অতীত হয়ে পড়েছিল। খেলা ভেঙে গেলে যখন বেরিয়ে এলো, তখন ঠিক বিশ্বাস হচ্ছে না ওর সত্যি এ সৌভাগ্যর হয়েছিল কিনা। অকস্মাৎ মাঠ থেকে বেরিয়ে সে বলল, দাঁড়া, তোদের চানাচুর খাওয়াই। 1 আনা করে প্যাকেট। ওদের দলে 7 জন লোক, 2 প্যাকেট করে দিলে সে এক একজনকে। নগদ 14 আনা বেরিয়ে গেল। এই 14 আনার ক্ষতিপূরণ করতে 2-3 দিন কিভাবে হাত টেনে ওকে বাজার করতে হবে তা এখনো কল্পনাও করা যায় না। কিন্তু সে কথা আপাতত থাক, সে যেন কোন সুদূর ভবিষ্যতের কথা। সুকুমার বললে, কি হলো রে তোর অসীম? তুই তো ঘটি, তবে ইস্ট বেঙ্গল জিতেছে বলে তোর এত আনন্দ হলো? সংক্ষেপে অসীম শুধু উত্তর দিলে, সে তুই বুঝবি না। বাড়ির কাছাকাছি আসতে সে আনন্দ উত্তেজনা কিন্তু কমে গেল। তার বদলে ওকে পীড়া দিতে লাগলো একটা নিদারুণ লজ্জা। মনে হতে লাগলো বিদ্যুৎকে ঠকিয়েছে সে, তার প্রাপ্য থেকে তাকে যেন বঞ্চিত করেছে। ওকেই নিরবিচ্ছিন্ন অভাবের মধ্যে রেখে নিজের এই আনন্দ উপভোগ কিছুতেই করা ওর উচিত হয়নি। তাছাড়া তারপরে এই অকারণ আর একটা টাকা খরচ। ঘরে ঢুকলো অসীম কতকটা চোরের মতোই সসংকোচে। প্রতি মুহূর্তেই ভয় হতে লাগলো বিদ্যুৎ প্রশ্ন করবে। এত দেরি যে? কারণ মাঠ থেকে বেরোতে, আড্ডা দিয়ে চানাচুর খেতে ওই হেঁটে আসতে বেশ একটু দেরি হয়ে গিয়েছে। কিন্তু বিদ্যুৎ কোনো প্রশ্নই করল না। ওর যেন কেমন গম্ভীর ভাব। অসীমের মনে হলো যেন তাকে এড়িয়ে এড়িয়ে চলছে, চোখে যাতে চোখ না পড়ে, এজন্য ইচ্ছে করেই ঘাড় হেঁট করে আছে। একটু বিব্রতই হয়ে পড়ল অসীম। তবে কি বিদ্যুৎ শুনেছে কারোর কাছে? অসীম যেমন কেমন একটা দুর্বলতা অনুভব করে। অন্যদিনের ঢের আগেই খাবার তৈরি শুরু হয়ে যায়, উনুনে আঁচ পড়ে অনেক আগে।
আজ যেন অসীমের মনে হলো যে এই কিছু আগে উনুনটা মাত্র ধরেছে। জলখাবারের রুটি আর ভাজা অন্য দিনের মতোই গরম, অথচ অন্যদিন সে জলখাবার খায় এর চেয়ে ঢের আগে। তোমার রান্না শেষ হয়নি এখনো? না, সংক্ষেপে উত্তর দেয় বিদ্যুৎ। কেন এত দেরি? উনুনটা ধরতে দেরি হয়েছে। অন্যদিকে তাকিয়ে উত্তর দেয় সে। ওর যে রাগ বা অভিমান হয়েছে তা স্পষ্ট। অসীম অপরাধীর মতোই ঘাড় হেঁট করে যায়, তারপর তেমনই নিঃশব্দেই পড়াতে বেরিয়ে যায়। স্বামী স্ত্রী এমন নির্জন শান্ত আলাপের সুযোগ তাদের জীবনে আসে কদাচিৎ, কিন্তু কোনো পক্ষই যে সে সুযোগ গ্রহণের জন্য উৎসুক তা মনে হলো না। অসীম বেরিয়ে গেলে বিদ্যুৎও রান্নাঘরে এসে চুপ করে বসে রইল খানিকটা। ওর বুকের মধ্যে যেন ধড়াস ধড়াস করছে। অসীমের এমন গম্ভীর চেহারা সে কখনো দেখেনি। ইচ্ছে করে সে বিদ্যুতের দিকে চাইছে না, সে সম্বন্ধে সন্দেহের কোনো অবকাশ নেই কোথাও, কিন্তু কেন কেন? তবে কি এরই মধ্যে কেউ তাকে বলে দিয়েছে কোনো কথা? কেই বা বলবে? তবে স্বামীর কাছে একটা তুচ্ছ কথা গোপন করতেও এমন অস্বস্তি তা কে জানত? আরো খানিকটা উনুনের ধারে চুপ করে বসে থেকে বিদ্যুৎ স্থির করলে যে সে খুলেই বলবে অসীমকে কথাটা। রাত্রে দুজনে আহারাদি করলে কতকটা নিঃশব্দেই। ওদের কথার উৎস যেন ফুরিয়ে গেছে, যেন কত কালের মনোমালিন্য চলছে, এমনই দুজনের ভাব। অথচ দুজনেই সহজ হবার চেষ্টা করছে প্রাণপণে। দুজনেই আনন্দ করার চেষ্টা করছে নানা কথার ফাঁকে ফাঁকে। অপরপক্ষ কতটা জেনেছে তা নিয়ে। বিছানায় পাশাপাশি শুয়েও অন্যদিনের মতো কথা কইতে আর পারে না। অবশেষে একসময় অসহ্য হয় বিদ্যুতেরই। সে হঠাৎ এপাশ ফিরে অসীমকে জড়িয়ে ধরে গলার খাঁজটায় মুখ রেখে বলে, ও দেখো, আমি আজ একটা অন্যায় করে ফেলেছি। বলো, রাগ করবে না? বুক থেকে 2.5 মণ বোঝা নেমে যায় অসীমের। সে সস্নেহে ওর মুখটা তোলবার চেষ্টা করে। কি গো, কি অন্যায় করেছ এমন? গীতার সঙ্গে গিয়ে বায়োস্কোপ দেখে এসেছি ভৈরবীতে, কিছুতেই ছাড়লো না গো। খরচটা অবশ্য ওই দিয়েছে। ও, এই ব্যাপার? তাই এ আর কি অন্যায়, ভালোই তো হয়েছে। আমি দেখাতে পারি না, মনে কি আমার দুঃখ থাকে না এই তুমি মনে করো? কেন, দুঃখ কিসের? বায়োস্কোপ কি এমন জিনিস যে দেখতেই হবে? বিদ্যুৎ বোঝা হালকা করে যেন চটুল হয়ে ওঠে, গল গল করে গল্প করতে থাকে। কি ছবি দেখেছে, তার নায়ক নায়িকা কেমন, কি বিশ্রী গানগুলো, এসব গল্প। অস্বস্তি ভোগ করে অসীম একাই। সে শুনে আর ভাবে কথাটা বলবে কিনা। অবশেষে এক সময় সে বলেই ফেলে, দেখো, আমিও একটা কাজ করেছি কিন্তু। কি গো? অফিসে আজ আমাদের সকালে ছুটি হয়ে গিয়েছিল, ওরা ছাড়লো না, জোর করে ধরে নিয়ে গেল। মাঠে খেলা দেখতে গিয়েছিলুম। যেন কতকটা এক নিঃশ্বাসে বলে ফেলে অসীম। ও হরি, তোমার ভেতরে ভেতরে এত, আর মাঝখান থেকে আমি মনে মনে অপ্রস্তুতের এক শেষ হচ্ছি, যেন কতই অন্যায় করে ফেলেছি। না গো, আমি কিছুতেই রাজি হইনি, কিন্তু ওরা ছাড়লে না যে। হাস্য পরিহাসে দুজনেই দুজনকে অভিযুক্ত করে। দুজনেরই মনের বোঝা নেমেছে, দুজনেই নিশ্চিন্ত। কিন্তু একটু পরে যখন দুজনেই দুপাশ দিয়ে শুলো, তখন ওদের মনের গোপন কোণে দুজনেরই কেমন একটা অস্বস্তি বোধ হতে থাকে। দুজনেরই যেন মনে হয় তাকে ঠকানো হয়েছে, অপর পক্ষ ঠকিয়েছে তাকে। অপরের জন্য সে যে এত কাল মনে মনে দুঃখবোধ করেছে, সেটাও যেন তারই একটা কারচুপি।
এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গোপনীয় গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।